নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। আমি প্রবীর বিশ্বাস রয়েছি আপনাদের সাথে। সারা পৃথিবীতেই ভারতে যুবক যুবতীদের সংখ্যা সবচেয়ে বেশি। মানে যাদের আজকের প্রজন্ম জেন জি নামে ডাকছেন তারা বেশি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় তারাই ভারতে বসবাস করেন এবং দুর্ভাগ্যজনকভাবে এই জেন জি সবচেয়ে বেশি বঞ্চিত এই দেশে। স্বাধীনতার পরে বেকারদের সংখ্যা সবচেয়ে বেড়েছে গত 12 বছরে মোদী সরকারের আমলে। প্রশ্নপত্র ফাঁস হয়ে সবচেয়ে বেশি সংখ্যক যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে মোদী সরকারের আমলে। এই দেশের যারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক নীতি নির্ধারণ করেন তারা কেউ জেনজি শ্রেণীভুক্ত নন। তারা নিজেরা কেউ প্রান্তিক মানুষ নন। দেশের অধিকাংশ সাংসদ শুধু কোটিপতি নন, বেশিরভাগ সাংসদের কোনো না কোনো অভিযোগ আছে এবং তারা বিভিন্ন মামলায় অভিযুক্ত। এদের মধ্যে অনেকেরই আবার শিক্ষাগত যোগ্যতা পাতে দেওয়ার মতো নয়। তারপরেও এরা দেশের সর্বোচ্চ আইনসভায় বসে ঠিক করেন দেশের মানুষের জন্য কোন কোন আইন প্রয়োগ হবে আর কোন কোন আইনের কোনো প্রয়োজনই নেই। ফলে দেশের প্রগতির কথা ছেড়েই দিন, দেশের স্টিয়ারিং এখন এমন কিছু ড্রাইভারদের হাতে পড়ে গিয়েছে যে দেশ এখন রিভার্স মোডে চলে গিয়েছে, ব্যাক গিয়ারে যাচ্ছে। আজ থেকে 27-28 বছর আগে বিভিন্ন কাগজে লেখালেখির কাজ যখন শুরু করি তখন বেশ একটা আগ্রহ ছিল। কি আগ্রহ? যে আমাদের দেশ নিয়ে, যে দেশ নিয়ে আমরা এত গর্ব করি, সেই দেশ বিদেশিদের চোখে কেমন তা জানার। আমরা তো আমাদের দেশের মধ্যে বসে অনেক কিছু ভাবতে পারি, এদেশ মহান, এদেশ এই, এদেশ সেই, কিন্তু বিদেশিরা ভারতবর্ষকে কি চোখে দেখে সেটা জানার একটা আগ্রহ বেশ ছিল। আগে এত লোক বিদেশে যেতেন না, এখন যেমন যান। ডোমেস্টিক ফ্লাইটেই ওঠাটা মধ্যবিত্তের কাছে একটা স্বপ্ন ছিল। ইন্টারন্যাশনাল ফ্লাইটের কথা তো ছেড়েই দিলাম। ইন্টারনেট বা এত দেশি বিদেশি টেলিভিশন চ্যানেলও ছিল না। ভরসা বলতে কিছু বিদেশি জার্নাল, পত্রপত্রিকা, 20-25 হাত ঘুরে সেটা আসতো আমাদের হাতে। আর বিদেশি পর্যটকেরা এলে তাদের সাথে খেজুরে আলাপ জমিয়ে জেনে নেওয়ার চেষ্টা। সঙ্গে খুব সৌভাগ্য হলে 2-1 বিদেশ ফেরতা মানুষজনের সাথে কথা বলে জেনে নেওয়া যে তারা, বিদেশিরা, আমাদের দেশটাকে কোন চোখে দেখছেন। দেখুন, সবার সাথে কথা বলে যেটা মনে হয়েছিল তখন, যে উন্নত দেশগুলো ভারতকে মূলত সাধু সন্তদের দেশ, সাপুড়ে আর টুকটাক মন্ত্র ও তন্ত্রের মানে এনশিয়েন্ট দেশ ভাবত, যেখানে পাথরের টুকরোকে শিবলিঙ্গ ভেবে পুজো করা হয়, গরুকে পুজো করা হয়, বট, অশ্বত্থ থেকে তুলসী গাছকে পুজো করা হয়, আর নিম, শেওড়া ইত্যাদি গাছে থাকে ভূত পেত্নী। এরকমই আমাদের দেশ সম্বন্ধে ভাবা হতো। মাদুলি, কবচ, শিকড়, বাকড় আর রং বেরঙের বিভিন্ন পাথর ধারণ করলে মানুষের নাকি ভাগ্যই বদলে যায়, এরকম একটা ধারণা ছিল। এটা বলছি গত 3 দশক আগের কথা। তারপর থেকে ভারত সম্বন্ধে সবার ধারণা একটু 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 করে বদলাতে শুরু করেছিল। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে ভারতে ইলেকট্রনিক কমিউনিকেশনে আমূল একটা পরিবর্তন আসতে শুরু করে। এ ব্যাপারে ইংল্যান্ডের একজন বিখ্যাত লেখক এমএল শ্যাডারের ইন্ডিয়া ট্রান্সফর্মিং ইন্ডিয়া বলে একটি বই আছে। এমএল শ্যাডার, কলকাতার কলেজ স্ট্রিট পাড়ায় পাওয়া যায়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এমএল শ্যাডারের ট্রান্সফর্মিং ইন্ডিয়া বলে রাজীব গান্ধীর যে ভারতকে বদলে দেওয়ার চিন্তাভাবনা তা নিয়ে একটা অসাধারণ বই আছে। বেশ মোটা বই, পড়তে সময় লাগবে, কিন্তু ভালো বইটা। দেখুন, রাজীব গান্ধীর সময়ই পাড়ায় পাড়ায় এসটিডি, আইএসডির মতন পিসিও বসতে শুরু করে। যেই বসতে শুরু করলো, পোস্ট কার্ড আর ইংল্যান্ডের লেখা চিঠি ছাড়িয়ে কথোপকথনে বদলে গেল। মানুষ তখন সরাসরি কথা বলতে শুরু করলো চিঠি পাঠানোর বদলে। কম্পিউটার এবং স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হলো রাজীব গান্ধীর সময় থেকেই। জেনজি নামের যুব সম্প্রদায় ধীরে ধীরে সারা পৃথিবীর খবরাখবর জানতে শুরু করে প্রণয় রায়ের দ্য ওয়ার্ল্ড দিস উইক নামে অনুষ্ঠান দেখে। তারপর চলে আসে রুপার্ট মার্ডকের স্টার টিভি, এমটিভি। এসবের বিপ্লব শুরু হয়ে যেতেই আক্ষরিক অর্থে ভারতীয়রা বিশ্ব মানব হয়ে ওঠা শুরু করলো। সারা পৃথিবীটা তারা জানতে শুরু করলো। এখন তো ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামের দৌলতে সারা পৃথিবী হাতের মুঠোয় ওই মোবাইল ফোনে বন্দী হয়ে গিয়েছে। বিদেশিদেরও একটু একটু করে ভারত সম্বন্ধে ধারণা বদলাতে শুরু করলো। পরমাণু বোমা থেকে চন্দ্রযান বা ব্রাহ্মস মিসাইল ভারত সম্বন্ধে অনেকেরই ধারণা বদলে দিয়েছে। তেমনি মন্দির বানিয়ে তার প্রণামী চুরি, এসআইআর করে মানুষের ভোট চুরি,
দুই ব্যবসায়ী একে লাভ পাইয়ে দিতে পাহাড়, জঙ্গল, বিমানবন্দর, সমুদ্র বন্দর, খনিজ সম্পদ তাদের হাতে তুলে দেওয়া, পরীক্ষার প্রশ্নপত্র চুরির মতন ঘটনা থেকে আজকের গেরুয়া বসন পরা সাধু সন্ন্যাসীদের নির্বাচনে দাঁড়িয়ে ত্যাগী সাধু থেকে ভোগী রাজনীতিবিদ হয়ে ওঠা, দেশের মানুষকে হিন্দু মুসলমানে বারবার ভাগাভাগি করে দেওয়ার যে চেষ্টা, তাতে কিন্তু আমরা আবার পিছিয়ে গিয়ে ওই পাথর, গরু, তুলসী এসব পুজোর যুগে ফিরে যাচ্ছি ধীরে ধীরে। যেখানে সংখ্যালঘুদের অধিকার ক্রমশ সংকুচিত করবার প্রয়াস চলছে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন এজেন্সি দিয়ে ক্রমাগত উত্তপ্ত করা হচ্ছে, আর মিডিয়ার নির্লজ্জ আত্মসমর্পণ করা শাসকের পায়ের কাছে, এসব মিলিয়ে আমরা কেবলই কিন্তু পিছিয়ে চলেছি। দেশের মাত্র 6-7% মানুষ সব সুযোগ সুবিধার অধিকারী। তারা বাচ্চার রং পেন্সিল কিনতেও প্যারিসে যায়। আর আজও দেশের 80% মানুষ রেশনে 5 কেজি শস্য না পেলে তাদের খাওয়া জুটবে না। ট্যাক্সের নিষ্পেষণে নিষ্পেষিত হচ্ছেন দেশের প্রত্যেকটা মানুষ। আর মেহুল চস্কি, নীরব মোদী, বিজয় মালিয়ারা ব্যাংক লুট করে বিদেশে বহাল তবিয়াতে আছে। এইরকম একটা অচলায়তন, এইরকম একটা ব্যবস্থাকে কাহার দাগ সহ্য করতে পারে মানুষ? অত্যাচারিত হবারও তো একটা সীমা পরিসীমা আছে। আজ না হয় কাল দেশের মানুষ সব রাজনীতি ভুলে রিটালিয়েট করতই, ঘুরে দাঁড়াতই তারা। এই মেটামরফোসিস বা অচলায়তন, এটা ভাঙতই। এইটা মানে কোনো না কোনো দিন ভাঙতেই হতো। এই মেটামরফোসিস বা অচলায়তন যাকে বলছি আমরা, এটা পৃথিবীতে কোনো দেশে চলতে পারে না। পৃথিবীর সব দেশেই যতবার এই অচলায়তনের সৃষ্টি হয়েছে, তা কিন্তু ভেঙেছে সেই দেশের যুব সম্প্রদায়। এদেশেও যুব সম্প্রদায় রুখে দাঁড়াতে শুরু করতেই একটা পরিবর্তনের আভাস মিলছে। সেই পরিবর্তন কবে কিভাবে আসছে সেটা নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। শুধু এনকে ডিজিটালের থার্ড আই না, আমরা কিন্তু সকালেও একটা অনুষ্ঠান আনছি বংবাদ নামে চ্যানেলে। বংবাদ নামে চ্যানেলে আমরা এক্স ফ্যাক্টর নামে একটা অনুষ্ঠান প্রতিদিন সোম থেকে শনি আনছি। এছাড়াও রয়েছে আমাদের ফেসবুক পেজ, যেটা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ফেসবুক পেজে আমরা প্রত্যেক ঘটনা, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনার খবরাখবর বিশ্লেষণ সহকারে দিচ্ছি, যেটা অন্য কোনো ফেসবুক পেজ দেয় না। আমরা কিন্তু খবরের বিশ্লেষণ করেও আপনাদের দিচ্ছি। এবং এই ফেসবুক পেজটা সাম্প্রতিককালে খুব জনপ্রিয় হয়েছে। যারা এখনো ফলো করেননি, ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর আমাদের এই সারা দিনের কর্মকাণ্ড সোম থেকে শনি, কখনো এনকে ডিজিটাল, কখনো বংবাদ, কখনো ফেসবুক পেজ, এই সবে করতে গিয়ে আমাদের একটা বিরাট ব্যয়ভার বহন করতে হয়, যার অনেকটাই আপনারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। বহু মানুষ পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এই ব্যয়ভারকে লাঘব করার জন্য। তারা সাধ্য মতন আমাদেরকে মাসিক অনুদান পাঠাচ্ছেন, ফলে এই পুরো কর্মকাণ্ডটা আমরা চালাতে পারছি। যারা এখনও আমাদেরকে সাহায্য করতে চান আর্থিকভাবে, দেখুন নিচে একটি কিউআর কোড দেওয়া আছে। ওই কিউআর কোডটিতে এই মুহূর্তে যদি আপনি স্ক্যান করেন, তাহলে কিন্তু আপনারা আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন। কেন বারবার এই কথাটা বলি জানেন? কারণ আমাদের কাছে কোনো রকম কোনো গভর্নমেন্টের সাহায্য আসে না, যেটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, খবরের কাগজ বিজ্ঞাপন পায়, আমরা সে বিজ্ঞাপন পাই না। আমরা কোনো রাজনৈতিক দলের অনুদান আজ পর্যন্ত নিইনি। ফলে আমাদের পক্ষে চালানোটা কিন্তু খুব মুশকিল। এই যে পুরো কর্মকাণ্ড সারাদিন ধরে, সকালে একটা অনুষ্ঠান, বিকেলে আরেকটা চ্যানেলে আরেকটা অনুষ্ঠান, সারাদিন ধরে ফেসবুক চালানো, এর একটা বিরাট খরচা আছে এবং বিরাট একটা কর্মযজ্ঞ বলতে পারেন। এই কর্মযজ্ঞে আপনারাও সামিল হন। নিচের কিউআর কোডটি স্ক্যান করে আমাদের যথাসম্ভব আর্থিক সাহায্য করলে আমরা উপকৃত হব। এই পুরো কর্মকাণ্ডটা এবং নির্ভীকভাবে, অসাম্প্রদায়িকভাবে, শুধু তাই না, নিরপেক্ষভাবে
সব কটা খবর আপনাদের কাছে নিয়মিত আমরা তুলে দিতে চাই। আসি আজকের অনুষ্ঠানে। পরিবর্তন কি হবে? পরিবর্তন কি দেখা যাচ্ছে? দেখুন, একদিকে জেনজির সাম্প্রতিক আন্দোলনে দিল্লির গদি টলমল করতে শুরু করেছে, এটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। সবেমাত্র একজন মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্দণ্ড প্রতাপ মোদী সরকারের মন্ত্রিসভা থেকে একজন গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই জেনজির প্রোটেস্টের ফলে। অন্যদিকে দেখুন, মাকে কাঁধ নিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া অন্ধবিশ্বাসী যুবকদেরও কিন্তু কমতি নেই। তবে দেখা যাচ্ছে ভোলে বাবা পার করেগার থেকে ইয়ে ভ্রষ্টাচার সে আদাজি, ইয়ে ভুকমারি সে আজাদি, এই স্লোগানগুলো কিন্তু সব কিছুকে ছাপিয়ে কানে বেশি করে বাজছে। যতই মিডিয়া জেনজির আন্দোলনকে খাটো করে দেখাক বা পুরোপুরি ব্ল্যাকআউট করুক, দাবায় রাখতে পারছে না। যা ছিল সোশ্যাল মিডিয়ার অস্ফুট আওয়াজ, তা কিন্তু আজ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন পর্যন্ত পৌঁছে গিয়েছে। সারা পৃথিবী অবাক হয়ে দেখছে ভারতের যুব সম্প্রদায়ের বজ্র নির্ঘোষ কিভাবে একটা সরকারকে পিছু হটতে বাধ্য করছে। পুলিশি রাজ, এজেন্সি রাজ, সরকারি অফিসার রাজ, এসব থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া, বিচার ব্যবস্থার প্রক্রিয়া পরিবর্তন, মানে যা সমস্ত কিছুর পরিবর্তন, এবং বৈদেশিক নীতি, স্বাস্থ্য ব্যবস্থা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সব কিছুর একটা আমূল পরিবর্তন এই দেশে ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। এটা সময়ের ডাক। যে ডাকের শব্দ আমাদের শুনতে দেওয়া হচ্ছিল না, যারা সেই ডাক শুনে প্রতিবাদ করেছেন, মানুষকে সজাগ করতে কলম ধরেছেন বা ভিডিও বানিয়েছেন, তাদের ইউএপি এর মতন আইন প্রয়োগ করে তাদের কণ্ঠরোধ করা হয়েছে। গৌরী লঙ্কেশের মতো সাংবাদিকদের খুন করা হয়েছে। রবিশ কুমার, রাজীব তানজুম, এইসব সাংবাদিকদের হয় চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে, আর না হয় তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক তো ছেড়ে দিন, কোনো সমাজ সচেতন মানুষ যদি সরকারের বিরুদ্ধে দু লাইন লিখেও ফেলে, সরকার জেলের ভাত খাইয়ে তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা কিন্তু এটা দেখছি। এইভাবে আমরা বিশ্বগুরু হব, 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছতে পারবো। বিশ্ব অর্থনীতিতে ভারত 6 নম্বর বলে খুব বড়াই করি আমরা, কিন্তু তার সুযোগ সুবিধে সব তো আদানি, আম্বানি, ভারতী আর এসআর গ্রুপ নিয়ে যাচ্ছে। ভারতে 20% মানুষ মাত্র এক বেলায় খাবার খেয়ে রাতের ভুকা পেটে ঘুমোতে যান। এই দেশ তাদের দিকে ফিরেও চায়নি কোনোদিন। দেশের আইনসভার সদস্যরা ব্যস্ত ছিলেন ব্যবসায়ীদের অনুকম্পা পেতে। যে দেশে পরিবার পিছু মাসিক 15,000 টাকা রোজগার হলে রেশন বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, স্বাস্থ্য পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা বলা হয়, সেই দেশে সাংসদেরা লাখ লাখ টাকার উপরে বেতন নিয়ে রসে বসে থাকেন, আর বাকি ভাতা টাতা বিনে পয়সায় প্লেন জার্নির কথা তো ছেড়েই দিলাম। এভাবে আর কত দিন, কত বছর, কত যুগ চলতে পারে? যে দেশের বিচার ব্যবস্থার একাংশ নির্বাচন কমিশন ঠিক করে দেয় কারা ভোট দিতে পারবেন আর কারা পারবেন না, সে দেশ প্রগতির পথে এক পাও কি এগোতে পারে? খুব স্বাভাবিকভাবে দেশের যুব সম্প্রদায় এই ভণ্ডামি আর ধর্ম, জাতপাতের রাজনীতি, এই অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্য ভাঙতে এগিয়ে এসেছেন। আর এটাই তো জাগতিক নিয়ম। অত্যাচার যখন শেষ সীমায় পৌঁছে যায়, যুবকেরাই জান বাজি রেখে এগিয়ে আসে সব দেশে। সরকার কম চেষ্টা করেনি। এই সরকার কম চেষ্টা করেনি যুব সম্প্রদায়ের এই আওয়াজকে দমিয়ে দিতে। প্রথমত মেইনস্ট্রিম মিডিয়া এই যুবকদের আন্দোলনকে ব্ল্যাকআউট করে রাখলো, পাত্তাই দিতে চায়নি প্রথমে, কিন্তু ইনস্টা আর ইউটিউবের দৌলতে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়তেই ইন্টারনেট বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে পেরেক লাগানো লাঠি, পুলিশের পোশাক পরা গুন্ডা বাহিনী, পেলেট গান, টিয়ার গ্যাস সবই প্রয়োগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এতেই আন্দোলনের গতি পেয়েছে দ্বিগুণভাবে। যন্তর মন্তর থেকে তা ছড়িয়ে পড়েছে সারা দেশে। রেডিওর মন কি বাত ঘুরে প্রধানমন্ত্রী পর্যন্ত ইনস্টাগ্রাম রিলস বানানো শুরু করে দিয়েছেন। সার্ভে সংস্থাকে দিয়ে নিজের জনপ্রিয়তাকে মাপিয়ে টেলিভিশনে প্রচার করিয়েছেন। সে প্রচার কতটা সত্য আপনারা জানেন, কিন্তু দেশের মানুষ সে সবার বিশ্বাস করতে চাননি। একজন 76 বছর বৃদ্ধের যুবক সাজার ছল চাতুরি অন্তত এই যুব সমাজ ধরে ফেলেছে। 76 বছরের বৃদ্ধের যুবক সাজার কেন কথা বলছি? এই যে আমার দাড়িগুলো পেকে গিয়েছে এবং খোঁচা খোঁচা দাড়ি উঠেছে, অনেকেই আপনারা বলছেন না যে দাড়িটা কাটুন, দাড়িটা কাটুন। আসলে আমার কিছু গলায় ফুসকুড়ি মতন হয়েছে, সেগুলো চলে গেলেই দাড়িটা কেটে ফেলবো। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী
তিনি যে বৃদ্ধ হয়েছেন এটা তিনি স্বীকারই করতে চান না। তিনি এমন আচার আচরণ করেন, ধরুন ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে নিয়ে যে আচরণ করছেন, যে ধরনের কথা বলছেন, সংসদ ভবনে যে ধরনের তার বডি ল্যাঙ্গুয়েজ, তাতে মনে হয় কোনো একটা অল্প বয়সী ছেলে মানে তার আচরণ। কিন্তু তিনি তো বৃদ্ধ হয়েছেন, তার বৃদ্ধের মতন চলা উচিত, আর দেশটাকে যুবকদের হাতে ছেড়ে দেওয়া উচিত। দেশ সবসময় যুবকেরা পরিচালনা করুক, বৃদ্ধেরা পরামর্শ দিক, এটাই তো হওয়া উচিত। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতার লোভে এতটাই লোভী, এতটাই তারা মানে লোভাতুর হয়ে পড়েছে, তারা ক্ষমতা থেকে কিছুতেই যেতে চাইছে না। কিন্তু যুব সমাজ এই ছলচাতুরিগুলো ধরে ফেলেছে। তারা বুঝতে পারছে যে এই বুড়োটার মানে ইয়ং সাজার শখের ফলে দেশটা গোল্লায় যাচ্ছে। তার দামি গাড়ি, দামি চশমা, দামি সানগ্লাস, দামি জুতো, দামি পোশাক, দামি খাবার, আর দেশের মানুষের এই হাহাকার অবস্থা, এটা কিন্তু যুব সমাজ ধরে ফেলেছে। আর এখান থেকেই পরিবর্তনের একটা রূপলি রেখা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে দেখুন চিরস্থায়ী কিচ্ছু হয় না, কিচ্ছু চিরস্থায়ী হয় না। সব ভালো যেমন একদিন শেষ হয়, সব খারাপেরও তো শেষ আছে। মোদী সরকার এখন শেষের সেই ঢালু পথে নেমে পড়েছে, এখন তারা নিচের দিকে নামছে। এখানেই আসল শক্তি পরীক্ষা হতে চলেছে বিরোধী শিবিরের। এই ছাত্র যুব সমাজের ক্ষোভ, কৃষক, শ্রমিক, দরিদ্র, বিশেষ করে মধ্যবিত্তদের, যারা আমার আপনার মতন মধ্যবিত্ত, তাদের এই ক্ষোভকে এক ছাতার তলায় তারা নিয়ে আসতে পারবে কিনা, এবার কিন্তু বিরোধীদের পরীক্ষা। তার চেয়েও বড় কথা, নিজেরাই এক ছাতার তলায় আসতে পারবেন কি না। যদি নাও পারেন, ধরুন এই যে আকচা আকচিতে রাহুল বড় না অখিলেশ বড়, অখিলেশ বড় না মমতা বড়, এই আকচা আকচিতে যদি তারা এটা এক ছাতার তলায় নাও আসেন, তবুও বলছি বর্তমান সরকারের স্থায়িত্ব আর খুব বেশি দিন নেই। সরকারের শরিকেরাই, যারা সরকারের শরিক, মানুষের এই ক্ষোভের আঁচ পেতে কিন্তু শুরু করেছেন। দুজন মানুষের পাপের ভাগিদার তাদের অনেকেই আর হতে চাইছেন না। বর্ষাকালীন অধিবেশনে সরকার সংবিধান সংশোধন করে ডিলিমিটেশন বিল আনতে চেয়েও শরিকদের মানে ছিটকে যাওয়ার ভয়ে সেটা আনতে পারলেন না। বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে, সরকার চাইবেই যে আগামী শীতকালীন অধিবেশনে এই বিল আনতে। তার জন্য শরিকদের বুঝিয়ে সুঝিয়ে, ভয় দেখিয়ে কিংবা মোটা মোটা টাকার বান্ডিল দিয়ে কেনবার চেষ্টা হবে। শিবসেনা এবং তৃণমূলের মতো সাংসদ ভাঙিয়ে ব্রেকফাস্ট খাওয়ানো হবে। কিন্তু যারা সরকারের এই খাওয়া দাওয়ার দাওয়াত পেয়ে গদগদ হয়ে মিডিয়া বাইট দিচ্ছেন, তারা নিজেদের সংসদীয় এলাকায় ফিরে মানুষের মুখোমুখি হতে পারছেন না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, সেই মানুষই যদি সঙ্গে না থাকে, অনেক বড় বড় হিরো জিরো হয়ে মুখ লুকোতে বাধ্য হন। শুধু বিজেপির চামচেবাজি করতে চাওয়া পরচুলোধারী বা শিবের মাথায় কন্ডম পরানো পরগাছাদের এই অবস্থা তা কিন্তু নয়। বিজেপির নিজের সাংসদ, বিজেপির নিজেদের যারা সাংসদ, তারাও কিন্তু নিজের এলাকায় মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন এই সরকারি পলিসিগুলোর কারণে। দমন পীড়ন, নির্বাচন কমিশনের বৈধ ভোটারদের বাদ দিয়েও 50% মানে মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে এই সরকার সর্বত্র, দেশের সর্বত্র। কোথাও তারা 50% ভোট পায়নি, অর্থাৎ 50% কমই পেয়েছে, যেমন বাংলায় 45%। মানে এত কিছু করার পরেও 55% মানুষ তারা বিজেপির বিপক্ষে। ফলে বেসুরও কিন্তু অনেক সাংসদ, তবে সেটা এখন আড়ালে আবদালে, ক্যামেরার সামনে এখনো নয়। কারণ সরকারের হাতে এজেন্সি আছে, সরকারি মেশিনারি আছে, যে মেশিনে পিষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। তাই বেসুরো সঙ্গীত কিন্তু বেশ অস্ফুট শব্দে শোনা যাচ্ছে, কিন্তু এই স্বর চিরকাল অস্ফুট থাকবে না। সোচ্চারে শোনা যাবে 2026-এর শেষ থেকে। 2027-এ এই সরকার ভেঙে চৌচির হয়ে যাওয়ার সব আয়োজন সম্পূর্ণ হয়ে আছে। দিল্লির মসনদ যেন বারুদের স্তূপ হয়ে আছে। এই অবস্থায় দেশলাই কাঠি হয়ে রাহুল, অখিলেশ, থালাপতি, অভিষেক, মহুয়ারা কতটা উঠতে পারেন, তার উপরেই কিন্তু দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 8টায় বংবাদের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।